বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল। ফজরের পর থেকে চলছে বয়ান, কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাতেও রাজপথে তিতুমিরের শিক্ষার্থীরা। ব্যর্থ হয়ে ফিরলেন যুগ্ম সচিব। দুপুর নাগাদ ঘোষণা না এলে গুলশান মহাখালী সড়কের ব্লকেট ঘোষণা। চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বাসা ভাড়া বাড়ানোই যেন নিয়ম। ঢাকা চট্টগ্রামে ভাড়াটিয়ারা জিম্মি, আইন তোয়াক্কা করছে না বাড়িওয়ালারা। নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ। এলডিসি থেকে বের হলেই তৈরি হবে পেন্টেন কেনার বাধ্যবাধকতা। বাড়তে পারে ওষুধের উৎপাদন খরচ। আগাম প্রস্তুতির আহ্বান উৎপাদকদের, একমত নয় গবেষণা প্রতিষ্ঠান। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার কার্যক্রম। ভোরে উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলায় তরমজা করেন মাওলানা নুরুল রহমান। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। এছাড়া জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। আজ বাদ ফজর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মুসল্লিদের উপস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পরেই শুরু হয়ে যায়। 41 জেলা ও ঢাকার একাংশ নিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের প্রথম ধাপ। এবার 72টি দেশ থেকে প্রায় 2000-এর বেশি বিদেশি অতিথি এসেছে ইজতেমা ময়দানে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাক্তিরে লাখো মুসল্লির ঢল। ফজরের পর থেকে চলছে বয়ান, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যাচ্ছে সকাল থেকে সেই আবহাওয়াটি কিন্তু বিরাজ করছে, যদিও কনকনে বিভিন্ন ধরনের যে ভেতরে যে ছোট ছোট দলে ভাগ হয়ে যে আলোচনা, সেই সাথী ভাই রয়েছেন একজন জিম্মাদারের অধীনে। সেই জিম্মাদারের অধীনে তাদের যে দিনই আলোচনা, সেই দিনই আলোচনা চলছে। অর্থাৎ খিত্তাগুলো রয়েছে, সেই খিত্তাগুলোতে ভাগ হয়ে তাদের যে ছোট ছোট দল, সেই ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ভিন্ন ভিন্ন যে বক্তব্য, ভিন্ন ভিন্ন যে দিনী শিক্ষা, দিনী পরামর্শ, সেটি তারা দিচ্ছেন। তারা এটি বলার চেষ্টা করছেন যে এই ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং স্থায়ী জীবন হচ্ছে পরকালীন জীবন, এবং এই পরকালীন জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের এখানে যে কাজে লাগানো যে মেহনত, এই মেহনত কাজে লাগিয়ে পরকালীন মুক্তি একমাত্র লাভের উপায়, এবং এই পরকালীন মুক্তির জন্যই তারা এখানে যে মেহনত, যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তারা করছেন। এবং এখান থেকে এই যে ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপে তারা এখানে 41টি জেলা এবং ঢাকার একাংশ এখানে অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করেছেন তারা আসলে এখান থেকে যে শিক্ষা নেবেন, সেই শিক্ষা নিয়ে তারা যে চিল্লা, সেই চিল্লা তারা দেবেন। অর্থাৎ 3 দিনের, সর্বনিম্ন 3 দিনের চিল্লা হয়ে থাকে, এবং সেই চিল্লাই বিভিন্ন মেয়াদে হয়ে থাকে, এবং সেই চিল্লাতে তারা যাবেন এবং সেই দিনই সফরে গিয়ে তারা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন, সেই শিক্ষা তারা সমাজে প্রভাব ফেলবেন, সমাজের মানুষকে বোঝাবেন যে দিনী শিক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্ব তারা বোঝাবেন। এবং তারা বলার চেষ্টা করবেন এটি যে এই যে দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনে তারা যে তাদের যে সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, নানা ধরনের যে অবস্থান রয়েছে মানুষের, সেই অবস্থানগত দিকে ইসলামের সুমহান বাণী কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, ইসলামের সুমহান বাণী কিভাবে প্রতিষ্ঠা লাভ করা যায়, সেটি তারা চেষ্টা করছেন, এবং সেটি তারা আসলে বলার চেষ্টা করছেন। তো একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এখন ইজতেমার ময়দানের ভেতরে ছোট ছোট দলে ভাগ হয়ে যে আলোচনা, সেই আলোচনা চলছে। পাশাপাশি নানা ধরনের যে জিম্মাদার রয়েছে, সেই জিম্মাদারের অধীনে যারা যেই সাথী ভাইরা রয়েছেন তাবলিগ জামাতের, সেই সাথী ভাইরা তাদের
তাদের যেই মূল যে দীক্ষা সেই মূল দীক্ষা নিচ্ছেন এবং এই দীক্ষা নিয়েই তারা তাদের সামনের যে জীবন সেই জীবন বেগবান করবেন এবং তাদের যে ব্যক্তি জীবন পারিবারিক জীবন তথা রাষ্ট্রের যেই উন্নতি সাধন সেই উন্নতি সাধনে তারা চেষ্টা। সব মিলিয়ে বলা যায় যে এখন বেশ বাতাস বইছে এবং এই কনকনে শীতের মধ্যেও শীত উপেক্ষা করেও কিন্তু এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই জুমার নামাজ পর্যন্ত এই যে ভেতরে যে বয়ান সে বয়ান চলবে এবং জুমার নামাজের পরে আবারও কিন্তু বয়ান শুরু। থেকে সরাসরি যুক্ত ছিলাম ইস্তেমা ময়দানে। অন্য প্রসঙ্গ, রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বানানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে ভাড়া বাড়িয়ে চলেছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। অন্যদিকে নগরবিদ ও আবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি এই খাত থেকে রাজস্ব আদায় করা গেলে লাভবান হবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে ৩০৬ বর্গ কিলোমিটারের এই শহরের বর্তমান জনসংখ্যা ২ কোটিরও বেশি। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। ৭ বছর যাবৎ চম্পাপালের বসবাস ধানমন্ডিতে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খুঁজতে বেরিয়েছেন বাসা। কথা প্রসঙ্গে তিনি জানান, পছন্দের বাসায় উঠতে গুনতে হবে বাজেটের দ্বিগুণ ভাড়া। 1200 স্কোয়ার ফিট বলেই আমি 40,000 টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ, যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় সার্ভিস চার্জ 8,000 টাকা চাচ্ছে। আমার রেন্টের থেকে অনেকটা বেড়ে যাচ্ছে। এলাকা ভেদে যেখানে অনেক সচ্ছল মানুষও হিমশিম খাচ্ছে বাড়তি ভাড়ার কাছে, সেখানে মধ্য ও স্বল্প আয়ের মানুষের কাছে এটা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিনমজুর রিক্সা চালাইয়া ডেলি 400-500 টাকা কামাইয়া আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার পরিবার চালাই না, খুবই আমার হিমশিম খাইতে হয়। এবার 2000 টাকা আরও বাড়ছে। বাসা খুঁজতেছি একটু সাইডে, যেন বাসা ভাড়া একটু কম হইলে, আসলে ভাই বুঝেন না, ঢাকার বাসায় অনেক খরচ এমনিই হয়ে যায়। ক্যালেন্ডারে পাতা ঘুরে জানুয়ারি এলেই যেমন বেড়ে যায় বাসা ভাড়া, তেমনি সরকারি অর্থে মেট্রো রেল নির্মিত হলেও বাড়ির মালিকের যেন পোয়াবারো। যে কারণে এই মিরপুর অঞ্চলে মেট্রো রেল চালুর পর থেকেই হু হু করে বেড়েছে বাসা ভাড়া। বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে, গেল 10 বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে 5 গুণ। ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এই সংগঠন বাড়তি ভাড়ার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান। বারবার আমরা যাচ্ছি, কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাতও করছে না বাড়িওয়ালারা। সরকার তো কোনো কথাই বলতেছে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, তারা কেউ কোনো কথা বলতে রাজি নয়। এটা নিয়ে কারণ এর মালিকানা আসে হচ্ছে তারাই। বাসা ভাড়ার জন্য মোট আয়ের 30% নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয়। নিরাপদ আবাসন নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করে স্থপতি ও নগরবিদরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। সরকার যদি কোনো একটা সংস্থা তৈরি করে, ভাড়াটা যদি সেখানে যদি আমরা ভাড়াটা জমা দিই, সেটা একটা পার্সেন্টেজ সরকার কিন্তু পুরো প্রক্রিয়া থেকে নিতে পারে। বিশ্বের অনেক দেশে এভাবেই জিনিসটা চালু হয়। কারণটা যে সব যদি সরাসরি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সংযোগ থাকে, তাহলে কিন্তু যত ধরনের আইনই করেন সে আইন দিয়ে তাদেরকে বাধা যাবে না। ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে 1991 সালে। প্রায় 3 যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা, নজরদারির জন্যও নেই কোনো মনিটরিং সেল। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামের বাসা ভাড়া। সঙ্গে সার্ভিস চার্জ, অ্যাডভান্স প্রথাও ভাড়াটিয়াদের জন্য হয়ে উঠছে গলার কাটা। গৃহকর পরিশোধ, মজুরি বৃদ্ধি, দারোয়ানদের বেতন সহ নানা কারণে বাড়তি ভাড়া নেয়ার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা বাড়ির মালিকদের। প্রতি বছর ভাড়াটিয়াদের জিম্মি করে 15 থেকে 20% হারে বাসা ভাড়া বাড়ছে বলে জানিয়েছে ক্যাব। পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে 70 থেকে 80 লাখ মানুষের বসবাস। নগরে বসবাসরতদের মধ্যে 70 থেকে 80% ভাড়াটিয়া। বছরের শুরু থেকে শুরু হয় নগর জুড়ে বাসা বদলের হিড়িক। বেশি ভাড়া দিতে না পারায় সীমিত আয়ের মানুষের চাহিদা থাকে কিছুটা কম ভাড়ার বাসায়।
নতুন বছর আসতেই বাসা ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন বাসায় উঠতে গেলে অ্যাডভান্সের নামে কয়েক মাসের বাড়ি ভাড়া একসঙ্গে দেওয়ার অলিখিত নিয়মও রয়েছে। মূলত নগরীর জামাল খান, হ্যামশেন লেন, আন্দরকিল্লা, পাথরঘাটা, এনায়েত বাজার, লালখান বাজার, নাসিরাবাদ, আগ্রাবাদ, বারিক বিল্ডিং সহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি বাড়ি ভাড়ার মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হয়েছে ভাড়াটিয়াদের কাছে। বেসরকারি চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। যে হারে জমিদাররা ঘর ভাড়া বাড়াচ্ছে সে হারে আমাদের চট্টগ্রাম শহরে থাকায় খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মিনিমাম 2 মাসের অ্যাডভান্স দিতে হয় যে কোনোভাবে, ওনারা না হয় ভাড়া দিতে চায় না। গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, দারোয়ানের বেতন, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর কারণে কিছুটা বাড়তি ঘর ভাড়া নিতে হচ্ছে বলে যুক্তি বাড়ির মালিকদের। মিউনিসিপ্যালিটির থেকে শুরু করে ইলেকট্রিক, বিদ্যুৎ, পানি, তারপরে গ্যাসের দাম সব কিছু বেড়ে গেছে। দারোয়ানের বেতনও বেড়ে গেছে। দারোয়ান আগে আমরা 7-8 হাজার টাকা দিয়ে নিতাম, এখন 15-20 হাজার টাকা লাগে। এই জন্য সামথিং একটু বাড়াইতে হয়। নানা অজুহাতে ভাড়াটিয়াকে জিম্মি করে প্রতি বছর 15 থেকে 20% হারে ঘর ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সেই সঙ্গে কোনো কর্তৃপক্ষ না থাকায় পাওয়া যায় না আইনি প্রতিকারও। এক একটা সময় এক এক ধরনের অজুহাত নিয়ে এসে তারা ভাড়াটা বাড়ান, কিন্তু ভাড়া অনুযায়ী তার যে প্রাপ্য সুবিধা ভাড়াটিয়াকে দিবেন সেই বিষয়গুলো নেই। তো এই জন্য আমরা বলছি যে ভাড়াটিয়ারা মানে খুবই অসুবিধাগ্রস্ত অবস্থায় আছে এবং অনেকটা বাড়ির মালিকের কাছে জিম্মি হয়ে তাকে থাকতে হচ্ছে। চট্টগ্রামে 25 থেকে 30 বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 450 থেকে 500%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গত বুধবার বিকেল থেকেই কিন্তু এই আমরণ গণ অনুষ্ঠানে রয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এখনও কিন্তু আসলে সারা রাত এই জায়গাটিতে ছিলেন, এখনও রয়েছেন। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে আসলে তারা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণের যেই দাবি তারা করছেন, যে সেটি তারা বলছেন যে প্রজ্ঞাপন না করে এটি উন্নীত করতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয়ে, এবং সেই দাবিতে কিন্তু আসলে গণ অনুষ্ঠানে রয়েছেন শিক্ষার্থীরা। তারা 7টি দাবি করেছেন এখন পর্যন্ত, সবকিছু আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যে বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং 2024-25 যে শিক্ষাবর্ষ ভর্তি কার্যক্রম সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে করা, সেই দাবি তারা করছেন। এর বাইরে অন্যান্য দাবি রয়েছে প্রশাসনিক কাঠামো বৃদ্ধি করা, শতভাগ যাতে করে এটি আবাসন ব্যবস্থা চালু হয় শিক্ষার্থীদের, সেই দাবি তারা করছেন। অন্যান্য বিষয় যাতে করে সংযোজন করা হয় সেই দাবি তারা করছেন। গত বুধবার বিকেল 5টা থেকে এই আমরণ গণ অনুষ্ঠানে আসলে বসেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গতকাল সারাদিন দিনে সকাল থেকেই এই মহাখালী এবং গুলশানে যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস, দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়ার কারণে আসলে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। গতকালকে কিন্তু সেটিকে কেন্দ্র করে এক ধরনের পুরো জায়গা জুড়ে আমরা দেখেছি যানজটের সৃষ্টি হয়, যানবাহনে স্থবিরতা দেখা দেয়। কিন্তু আজকে তারা এখন পর্যন্ত তিতুমির কলেজের যে মূল ফটক রয়েছে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। তিতুমির কলেজ আজকে যেহেতু সরকারি ছুটি, শিক্ষার্থীদের আনাগোনা আমরা খুব একটি বেশি দেখছি না, কিন্তু যারা আসলে এই আমরণ অনশনে রয়েছেন তারা রয়েছেন। এর বাইরে অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু একটু পরপর আসছেন তিতুমির কলেজের এই শিক্ষার্থীদের সঙ্গে, যারা অনশনে রয়েছেন তাদের সঙ্গে যে একাত্মতা প্রকাশ করে। এর আগে আমরা দেখেছি নভেম্বরে তারা রাজপথে নেমেছিলেন একই দাবিতে, তখন সরকারের তরফ থেকে একটি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে সম্ভাব্যতা যাচাই, সেটি যাচাই করার জন্য একটি কমিটি করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করছেন সেই কমিটি তারা আসলে কোন দৃশ্যমান কোনো কার্যক্রম দেখছেন না, যার ফলে কিন্তু নতুন করে তারা আসলে রাস্তায় নেমেছেন। এর মধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ হওয়ার জন্য দাবি করার জন্য তারা আসলে রাজপথে নেমেছেন, আন্দোলনে করেছেন, নানা সংঘর্ষ ঘটনা ঘটেছে। তিতুমির কলেজ কিন্তু সেই জায়গা থেকে আলাদা, তারা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান, সেই দাবিতে কিন্তু তারা আসলে অনশনে রয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম তিতুমির কলেজে। উন্নয়নশীল দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর পেন্টেন কেনার বাধ্যবাধকতা বাড়তে পারে ওষুধের উৎপাদন খরচ, যার প্রভাব পড়বে স্বাস্থ্য ব্যয়ে। যদিও একমত নয় গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড, তবে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান ওষুধ উৎপাদনকারীদের। আর সাধারণ মানুষের চাওয়া নাগালের মধ্যেই যেন থাকে জীবন রক্ষাকারী এই উপাদানের দাম। MS আরিফিনের রিপোর্ট।
বার্ধক্যজনিত ব্যথার চিকিৎসা নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন ৫৬ বছর বয়সী আব্দুল মান্নান। জানান, মুদি দোকান চালিয়ে ৫ সদস্যের সংসার সামলে স্বামী স্ত্রীর দরকারি ওষুধ কিনতে মাসে গুনতে হয় ৭ থেকে ৮ হাজার টাকা। তাই ওষুধের দাম বাড়া নিয়ে থাকেন শঙ্কায়। গরিব মানুষের তো রোগ বেশি হয়, কারণ তারা নিয়মিত খাইতে পারে না, নিয়মিত চলতে পারে না, এই জন্য হাঁটু কোমরের বল ফানা সমস্যা সৃষ্টি। তাহলে এটা সরকারের বলেন যে এটার ওষুধের নিম্ন যেন আসে। পরিসংখ্যান ব্যুরো বলছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয় ৭৩ যায় নিজের পকেট থেকে, যদিও উন্নত বিশ্বে এই ব্যয় মাত্র ১৭ বাকিটা বহন করে সরকার। স্বল্পোন্নত দেশ হওয়ায় নেই মেধাস্বত্ব আইনের বাধ্যবাধকতা, ফলে ওষুধ তৈরির ফর্মুলা কিনতে হয় না বাংলাদেশকে। এতে কিছুটা বাঁচে উৎপাদন খরচ। অ্যারাউন্ড 25% মেডিসিন প্যাটেন্ট প্রোটেক্টেড এবং এগুলি একটু কস্টলি মেডিসিন। তো সেই প্যাটেন্টেড মেডিসিনটা বাংলাদেশ যেহেতু এলডিসি উইদাউট লাইসেন্স উৎপাদন করতে পারে। আফটার গ্র্যাজুয়েশন যেটা হবে যে তারা লাইসেন্স ছাড়া আর সেটা উৎপাদন করতে পারবে না। ২০২৬ সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধা থাকবে না। তখন পেটেন্ট কিনতে গুনতে হবে বাড়তি টাকা, যার প্রভাবে বাড়তে পারে ওষুধের দাম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা প্রদানের মাধ্যমে যাতে প্যাটেন্ট প্রোডাক্টগুলো আমরা দ্রুততম সময়ে আমরা এখানে রেজিস্ট্রেশন নিতে পারি, তাহলে আমরা এই পণ্যের উৎপাদন কলাকৌশল আমরা শিখে যাব। অবশ্য গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, পেটেন্ট কিনতে হয় এমন ওষুধের সংখ্যা অনেক কম, তাই সার্বিকভাবে দাম বাড়ার শঙ্কা নেই। যদি এমন হয় পেটেন্ট আছে বিদেশে, যে ওষুধগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না, তার মানে সেই ওষুধগুলো আমরা এখন আমদানি করছি, আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা আমদানি করব, কাজে সেখানে কোনো তফাৎটা হবে না। এইটা তখনই হতে পারে যদি আমার সক্ষমতা থাকে বাংলাদেশে এটা তৈরি করতে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে বলে আমি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেল বছর মেধাস্বত্ব আইন থেকে ২০৩২ সাল পর্যন্ত অব্যাহতির আবেদন করলেও তাতে সাড়া পায়নি বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সপরিবারে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে জরুরিভাবে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হসপিটালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি অসুস্থ অনুভব করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, বুকে ব্যথা অনুভব করলে বিমানেই তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর ডাক্তাররা তাকে জরুরি চিকিৎসা সেবা দেন। এরপর বাবরকে রাত 2টায় দুবাই হসপিটালে নেওয়া হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন। দীর্ঘ 17 বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র। কাল পর্দা উঠছে অমর 21শে বইমেলার। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার মনির হোসেন। প্রস্তুতির খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অমর 21শে বইমেলার যেহেতু আগামীকালই পর্দা উঠছে মেলার, সেই ক্ষেত্রে যে তোড়জোড় প্রস্তুতির সেই তোড়জোড় কিন্তু চলছে। কেউ রং করছেন তাদের স্টলে, কেউ স্টল সাজাচ্ছেন, আবার যেসব স্টলের আসলে কাজ শেষ হয়েছে তারা তাকে বই সাজাচ্ছেন। যেহেতু কালই মেলা শুরু, সেক্ষেত্রে আসলে যাতে আমরা জানি যে কাল থেকেই আসলে এখানে পাঠক লেখকদের যে মিলন মেলা শুরু হবে, সেই মিলন মেলার গ্রহণ করতে আসলে প্রস্তুত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ। এবার মেলা শুরু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ যেই প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য নিয়েই শুরু হচ্ছে এবং মেলা যথারীতি প্রতিবারের মতোই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলেই আসলে হচ্ছে। এবং যে আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি অভ্যন্তরে যেই অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন। তারপরেই আসলে যে সাধারণ পাঠক দর্শনার্থী আছে তাদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে। এবং এবারের মেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলা একাডেমিতে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি স্টল বসানো হয়েছে এবং মোট প্যাভিলিয়ন এবার দেওয়া হয়েছে 37টি, তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং বাকি 36টি দেওয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এবং লিটল ম্যাগাজিন চত্বরে এবার প্রায় 130টি লিটল ম্যাগ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু চত্বরেও বেশ কিছু প্রতিষ্ঠান থাকছে, প্রায় 74টির মতো স্টল থাকছে শিশুদের আকর্ষণের জন্য। এবং এখন পরিস্থিতি যদি বলতে চাই যে ঠিক একদিন আগে আসলে কেমন চলছে মেলার প্রস্তুতি, সেটি যদি বলতে হয়, অনেক যে শ্রমিকরা
এসেছেন বা শ্রমিকরা কাজ করছেন, প্রায় 1 মাস ধরে কাজ করছেন। কাঠামো নির্মাণের কাজ তারা শেষ করেছেন। এখন শেষ মুহূর্তে যেই রঙের কাজ, ইলেকট্রিসিটির কাজ, সেই কাজগুলো তারা করছেন এবং তারা যেটি বলছেন যে আজকের মধ্যে তারা তাদের যে কাজ সেই কাজ আসলে হ্যান্ডওভার করবেন এবং কাল থেকে পুরোদমে তারা আসলে মেলা শুরু করবেন এবং মেলার যেই প্রস্তুতি সেটি আসলে শেষ। তো বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলায়। রাজধানীর মগবাজারে স্মরণ সভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। তাগুত এবং নফসের তাড়নায় যারা চলবে, আল্লাহ বলছেন এদের জানা রাখা উচিত যে আল্লাহ অত্যন্ত কঠোর, মহাপরাক্রমশালী। তিনি কাউকে তোয়াক্কা করেন না, তিনি বেনিয়াজ, তিনি সামাদ, তিনি ওয়াহিদুল কাহার। কোনো ছাড় নাই যারে ধরবেন নাফরমানির কারণ। এট দ্য সেম টাইম হ্যাঁ, তিনি শুধু কঠোর নন, তিনি ক্ষমাশীল। আমরা যতটুকু তার জীবনকে দেখেছি আলহামদুলিল্লাহ, তিনি আন্তরিক ছিলেন, নিষ্ঠাবান ছিলেন কোরআনের ছায়ায় নিজের জীবন গড়তে। আল্লাহ তাআলা আরেক জায়গায় সতর্ক করে সূরা মুমিনের 2য় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো এমন কথা কেন বলো যে আমল নিজে করো না। মানে এখানে ভালো কথা বলার কথা বলা হচ্ছে। নিজে ভালো কথা বলবে কিন্তু আমল করবে না, সাবধান, কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটা ঘৃণিত, আল্লাহর গুসা, আল্লাহর রাগ হয় এই ধরনের আচরণে। আন তাকুলু মা লা তাফআলুন, বলবে কিন্তু নিজে তা করবে না। তিনি তা করেননি। তিনি যা বলেছেন তাই করেছেন, তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন। ঠিকই যে যুগে তিনি হাল ধরেছিলেন প্রিয় সংগঠনের, সেই যুগে হাল ধরার মতো মানুষ তিনিই ছিলেন। মানুষ খুব অল্প, 11 জন কেন্দ্রীয় সদস্য নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। আর সারা দেশে সব মিলে 500 ছিলেন কিনা মহিলাদের রোপণ আল্লাহ ভালো জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তিনি যে বীজ বপন করেছিলেন তাদের সংখ্যা এখন 43,000। আমার বিশ্বাস এমন কেউ তাদের মধ্যে নাই যারা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে না। অবশ্যই এই অঞ্চলের প্রথম নারী রূপণ ছিলেন আরেকজন গর্বিত মা, তিনি হচ্ছেন মরহুমা হাসিনা মেহের। তার বাড়ি জিনেদা। তিনি সর্বপ্রথম রূপণ ছিলেন পূর্ব পাকিস্তানে। এই জন্যে আমাদের 15টা সাংগঠনিক অঞ্চল আছে। সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে। দেশের নারী ফুটবলারদের খবর। ইংলিশ কোচ পিটার বাটলারকে দায়িত্ব থেকে না সরালে অবসরের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। তার বিরুদ্ধে ফুটবলারদের বডি শেমিং, অসম্মান করা সহ 6টি অভিযোগ তুলেছেন মাসুরা পারভিন, সাবিনা খাতুনরা। প্রায় 20 ফুটবলার একত্রিত হয়ে স্মারকলিপি দেন গণমাধ্যমে। এদিকে এই ঘটনায় ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছে বাফুফে। আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। দিনভর নাটক, গুঞ্জন। সাবচই কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা। গেল সাফে যে বিভাজনের খবর বেরোয়, এদিনের আন্দোলনেও তার ছাপ। সিনিয়ররা ছিলেন নেতৃত্বে, পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ। অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই। মোট 6টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা। 1 নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবচয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি। 2 নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা।
3 নম্বর পয়েন্ট কনফিউজিং, যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি, সেটা নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন পিটার, এটাই তার সমস্যা। অবশ্য 4 আর 5 নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক, যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বডি শেমিং, অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না। সিন্ডিকেটের কথা উঠতেছে, আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়েস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে। কোচ মাঠে গিয়ে আমাদেরকে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। সবকিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনেই সকালে জিম সেশন করেছেন 12 ফুটবলার। যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ। ফুটবলারদের দাবি, দেশের নারী ফুটবল এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোচের কোনো প্রয়োজন নেই। সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক। এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে। নারী ফুটবলার ও কোচ ইস্যু সমাধানের চেষ্টা করছে বাফুফে। সভাপতি তাবিথ আওয়াল দেশে ফিরলে সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ফুটবলারদের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল, ফজরের পর থেকে চলছে বয়ান, কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীর, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং প্রতি বছর বাসা ভাড়া বাড়ানোই যেন নিয়ম। ঢাকা চট্টগ্রাম ভাড়াটিয়া জিম্মি আইন তোয়াক্কা করছেন না বাড়িওয়ালারা, নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।